ও নাদবো, তোমার হাত গলা মুখটা অমন খালি খালি কেন? বিয়াইতা মাইয়া গো, হাতে চুড়ি নাকে নাক ফুল থাকতেই হয়, ভালো দেখায় না এমন। বলতে বলতে তিনি রোজার মুখের থেকে দৃষ্টি না ফিরিয়ে হাঁক ছাড়েন। আয়সা, যা আমার আলমারি থেকে গহনাপত্রের বাক্স টান। এরপর পুনরায় বলতে থাকেন রোজার ফ্যাকাশে হয়ে আসা মুখে চেয়ে। হুনো নাথ বউ, রূপ তো তোমার আছেই, মেলা আছে, এতে সন্দেহ নাই। হুদা রূপে কিন্তু আজকাল জামের মন পাউন যায় না। সোহাগ ভালোবাসা মন পাইতে একটু সাজগুজ করতে হয়। সোনার বালা পরবা দুহাতে সব সময়, এগুলা রীতি তো। গলায় চেইন পরবা, কানে দুল পরবা, নাক ফুল পরবা, নাক ফুডাও নাই দেহি, ফুডানোই তো। দাঁড়াও, এখনো পড়াইয়া দিতেছি। রোজার মুখটা হাঁ হয়ে এসেছে। ও বিহব্বল চোখে দেখলো বিনয়ী বৃদ্ধা মুখখানা। যে মিষ্টি করে হাসছেন, তখনও ডান হাতে আলতোভাবে আদর করে দিচ্ছেন রোজার মাথাটা। রোজা অসহায়, অপ্রস্তুত, কিংকর্তব্য বিমূঢ়। একটা শব্দও বেরোয় না মুখ দিয়ে। যখন চোখ তুলে তাকালো, আদিলের গাঢ় ধূসর চোখে দৃষ্টি মিলল। চেয়েও আছে যে, ওই চোখে প্রসন্নতা, সন্তুষ্টির শেষ নেই। কি ভীষণ আগ্রহ নিয়েই চেয়ে আছে, কিছু বলার আটকানোর বিন্দুমাত্র ইঙ্গিত নেই। রোজা দেখলো আয়েশা বেগম ধীরে সুস্থে এসে বাড়িয়ে ধরলো একটা কাঠের পুরনো তবে রাজকীয় বাক্স। জাহানারা বেগম সেটা নিয়ে রাখলেন সামনে। বাক্স খুলতেই চকচকে সব চোখ ধাঁধানো অলংকার দৃশ্যমান হয়। জাহানারা বেগম মাথাটা নুইয়ে এক এক করে দেখে পছন্দ করছেন। একজোড়া মোটা সোনার বালা রোজার চোখের সামনে ধরে জিজ্ঞেস করেন, নাথ বউ, এইটা দেখো কেমন লাগে? এইটার কাজটা সুন্দর, আমার মেলা পছন্দের, দাও হাতটা দাও। বলেই তিনি নিজেই টেনে ধরেন রোজার হাতটা। রোজা আঁতকে ওঠে, দ্রুত অন্য হাতে চেপে ধরে বৃদ্ধার হাতটা। চোখ তুলে তাকালো শান্তর দিকে, বাকিদের দিকে। কেউ কিছু বলে না কেন। ওদিকে থমকান জাহানারা বেগম। রোজা যতবার জাহানারা বেগমের মুখে দেখেন, ততবারই নিজের মৃত দাদির মুখটা ভেসে ওঠে। এই প্রথম কথা বলে সম্বোধন করতে গিয়ে সামান্য ইতস্তত করে। দাদিমা, আমার লাগবে না। জাহানারা বেগমের নিভে আসা চোখ জোড়া চিকচিক করে আনন্দে, উচ্ছ্বাসে কেমন ফেটে পড়েন। মনটা বইরা গেল। এমনি ডাইকা খবরদার আর না কইরো না। বৃদ্ধা চটজলদি বালা দুটো পরিয়ে দিলেন রোজার দুই হাতে। বালা পরিহিত হাত দুটো ঘুরিয়ে ফিরিয়ে দেখে আদিলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, দাদা ভাই কেমন, পছন্দ হয়েছে নি? জবাবের আশায় অবশ্য থাকেননি। প্রশ্ন করে তিনি পুনরায় বাক্স ঘাঁটতে ব্যস্ত হয়েছেন। আদিল একচিত্তে চেয়ে থাকলো রোজার ফর্সা হাত জোড়ায়। ফাঁকা হাত দুটোতে সোনার বালা দুটো কি চমৎকার মানিয়েছে, কি ভালো দেখাচ্ছে। জাহানারা বেগম ভীষণ ছোট সোনার নাকফুলটা রোজাকে পরাতেও উতলা হলেন। ডাকেন পুত্রবধূকে। এই দিকে আয় আয়সা, আমি চোখে কম দেহি, পড়াইয়া দে। রোজা পুনরায় ধরলো জাহানারা বেগমের হাত দুটো। অসহায় কণ্ঠে আকুতি করলো, এটা ঠিক হচ্ছে না। এসব আমি কিভাবে নিতে পারি? আপনি প্লিজ থামুন। বলতে বলতে রোজা তাকালো আদিলের দিকে। অমন নির্বাক হাবভাব দেখে বিরক্ত হয়। চোখ রাঙিয়ে চাপা গলায় বলে ওঠে, এই কিছু বলছেন না কেন? আদিল ডানভ্রু তুলতেও পারেনি জাহানারা বেগম বাদশাধীন দ্রুত। ও মা, দেখো নাথ বউয়ের কাণ্ড, আজকালকার মাইয়া গো কোনো শোধ বোধ নাই গো। এই এই, এইটা আবার কিরকম ডাক? ডাকবা ও গো হুনসো, বা বাচ্চার নাম ধরে ডাকবা, রিদির আব্বা হুনো, এমনি। তোমার দাদারে আমি ডাকতাম, হ্যাঁ গো হুনো, নাসিরের আব্বা হুনেন, এমনি। আদিলের শক্তপোক্ত মুখে ঠোঁট জোড়া নড়ে। পর মুহূর্তেই ঠোঁট বেঁকে আসে। শান্ত ও দৃশ্যে আলতোভাবে কপালের ঘাম মুছে নেয়, স্বস্তির শ্বাস ফেলে। রোজা অসহায়ের চূড়ান্তে। এ পর্যায়ে তাকালেও শান্তর দিকে। শান্ত অন্যদিকে তাকিয়ে থাকে, যেন দেখেনি। আয়েশা বেগম শাশুড়ির আদেশে খুব নরম স্পর্শে পরিয়ে দিলেন নাকফুলটা।
জাহানারা বেগম তখনও থামেন না। খুঁজে খুঁজে ভীষণ সুন্দর একজোড়া ঝুমকো, গলার লম্বা চেন পরিয়ে দিলেন এক এক করে। পরিয়ে ধরলেন রোজার মুখটা, আলতোভাবে আঁচলটা মাথায় তুলে দিয়ে মুগ্ধ হয়ে বলেন, এই তো লাগতেছে বউ মানুষ। এমনিই থাকবো নাথ বউ, বুঝছো? যতদিন আসো তুমি আমার কাছে আইবা, আমি তোমারে শিখাইয়া পড়াইয়া দিমু। হৃদয় ভীষণ কৌতূহল নিয়ে দেখছিল এতক্ষণ। এ যাত্রায় নেমে এলো সোফা থেকে, রোজার সামনে এসে বড় বড় চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাত বাড়িয়ে ধরে নাকটা, বলে, Mom, you are looking so pretty. Mom, you look changed. রোজা লজ্জায় হাঁসফাঁস করে। ঘর ভর্তি মানুষ সব তার দিকেই চেয়ে আছে, ও মাথা তুলে তাকাতে পারে না। জাহানারা বেগম হৃদিকে দেখে এরপর শান্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই বাবু কোন ভাষায় কথা কয়, বুঝি না কে, কি কয়? সিঁড়িগোড়ার সামনে বাড়ির স্ত্রীলোকেরা, মেয়েরা সব জবুথবু মেরে বেশ গোল হয়ে দাঁড়িয়ে আছে। পিছু থেকে মাথা বাড়িয়ে ওকে ঝুঁকি দিচ্ছে। ওখান থেকে সুপ্তি গলা চড়িয়ে জবাবের সুরে বলে, বলতেছে মা তোমারই সুন্দর লাগছে, পরিবর্তন লাগছে। জাহানারা বেগম খুশি হলেন, পুতুলের মতন বাচ্চাটাকে ধরলেন, নিজের সামনে এনে দেখলেন চোখ দুটো ভরে। আনন্দিত হয়ে বলেন, পুরাই দাদা ভাইয়ের মতো দেখতে, চোখটাও এক। না রে কাকুলি, দেখ দেখ। কাকলি বেগম এই বাড়ির বড় বউ, নাসির শিকদারের স্ত্রী। দাঁড়িয়েছিলেন আয়েশা বেগমের পাশেই। শাশুড়ির মতন ওর অত সাহস নেই, তাই একই জায়গা থেকে আস্তে করে মাথাটা দোলান শুধু। হৃদয় ড্যাব ড্যাব করে কিছুক্ষণ দেখলো জাহানারা বেগমকে, এরপর তাকালো রোজার দিকে। রোজা স্বাভাবিক হতে চাইলো, ভুলেও তাকালো না একজোড়া দৃঢ় ধূসর চোখের দিকে। ওই চাহিনি যে এড়ালো। মেয়ের মাথা বুলিয়ে বলল, বড় মা তোমার। হৃদয় পুনরায় তাকায় জাহানারা বেগমের দিকে, ব্যস্তভাবে ডাকে, Hi, Baroma. জাহানারা বেগমের চোখ জোড়া ভিজে ওঠে। তিনি কোনো রকমে কোলে নেন হৃদিকে, মাথায় ঠোঁট ছুঁয়ে দেন, আদর করে দেন। শান্ত যেমন শান্তি অনুভব করছে, তেমনই আতঙ্কে আছে। আর চোখে বারে বারে তাকাচ্ছে আদিল মির্জার দিকে, যার চোখ জোড়া রোজার ওপরে নিবদ্ধ অনেকটা সময় যাবতী। গোটা বসবার ঘরের লোকে সেই তাকানো লক্ষ্য করছে। বস যে ব্যাপারটাই খুশি, তার প্রমাণ এখনো তার বস বসে থাকায়। কে তাকে এভাবে বসিয়ে রাখতে পারবে? কে তাকে এভাবে বসিয়ে রাখতে পারবে? বসে থাকার মানুষ সে। হৃদি দুই চোখ ডলতে ডলতে কোল থেকে নেমে এসে রোজার কোলে মাথা গুজলো। ওর চোখ বুজে আসছে, ভাষা ভাষা গলায় আওড়ালো, Ma, I'm so sleepy. আমি ঘুমাবো। রোজা ওকে বুকে টেনে নিল, আর চোখে তাকাতেই দেখলো আদিল উঠে দাঁড়িয়েছে। সাথে সাথে শটাং হলেন শিকদার বাড়ির লোকজন। নাসির শিকদার বিনয়ের সাথে বলেন, বস, আমার মা বুড়ো মানুষ, তো যদি ভুল কিছু করে ফেলে মাফ করে দিন। আদিল তাকালো, প্রত্যুত্তরে বলল, ইটস ওকে। শান্ত এগিয়ে এসেছে, সিঁড়ির পথ দেখিয়ে বলে, বস 3 তলায় আসুন। আদিল কদম বাড়ালো রোজার দিকে। মেয়েটার মাথায় তখনও আঁচল টানা, দৃষ্টি নোয়ানো। হৃদি ওর বুকের সাথে মিশে আছে। আদিল ঝুঁকতেই রোজা সিঁটিয়ে যায়, চোখ বুজে নেয়। কাছ থেকে আরো স্পষ্ট হয় অদ্ভুত এই সৌন্দর্য। সাধারণ এক মাথায় ঘোমটা আর নাক ফুলে যে এতটা সুন্দর হতে পারে তা কল্পনারও বাইরে। আদিল হাত বাড়াতে হৃদি কোলে এলো বাবার, দু হাতে গলা জড়িয়ে ঘুম ঘুম গলায় বলল, ড্যাড দেখো মমকে কেমন বউ বউ লাগছে, পুতুল বউ তাই না? আদিল নাক মুখে শব্দ করলো কেবল। হুম। স্পষ্ট শুনতে পেল রোজা, মিয়ে এলো ওর হৃদয় শরীর। এত লজ্জা লাগলো, একদম উঠে যেতে ইচ্ছে করলো না। অথচ আদিল হৃদিকে কোলে নিয়ে সামনেই দাঁড়িয়ে আছে, অর্থ স্পষ্ট, যেতে হবে সাথেই। অগত্যা উঠে দাঁড়ালো, তক্ষুনি হাতটা ধরলেন জাহানারা বেগম, হেসে বলেন, চটপট নাই নাথ বউ, গল্প করুম তোমার লাগে। জি আচ্ছা। 3 তলা ফাঁকা, এখানে বেশ কয়েকটা রুম রয়েছে। পুরোটা আদিলের জন্য বরাদ্দ করেছে শান্ত। পেছনের রুমটা পুরোপুরি আদিলের কাজের জন্য। সামনের বিশাল রুমটা বেডরুম হিসেবে রেখেছে। বেশ পুরনো আমলের এক রাজকীয় ভাব সবটা জুড়ে, প্রাসাদের মতো অনুভূতি পাওয়া যায়। রোজা হাঁটতে হাঁটতে আশেপাশটা দেখলো, দেখতে পেল দোতলার পিলারের পেছনে লুকিয়ে থাকা এক যুবতীকেও। আরে আরে এদিকেই চাইছে। এক মুহূর্তেও দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। অমনি মেয়েটার কাজল রঙা চোখজোড়া
ভয়ার্ত বিড়ালের মতো বড় হয়ে এলো, সেটে গেল পিলারের পেছনে। তবে নিচে দিয়ে মেয়েটার উঠতে থাকা ওনার একাংশ দেখা যাচ্ছিল। রোজা আর চোখে তাকালো পেছনে, শান্ত তখনও সোজা চেয়ে আছে। আশেপাশে কোথাও তাকানোর যেন ফুরসত নেই। অথচ একটু পরে অন্যদের নিয়ে আর আগ্রহ দেখাতে পারলো না রোজা। বিশাল ঘরটার দুয়ারে দাঁড়িয়ে পড়লো। ভেতরে আর কদম বাড়াচ্ছে না, তার পেছনে শান্ত দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। শান্তর পাশে এলেন স্বপন। আদিল ইতিমধ্যে হৃদিকে শুইয়ে দিয়েছে বিছানায়, আলতোভাবে গায়ে মেলে দিয়েছে কমফোর্টার। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে পুরোপুরি। তখনই দুয়ার থেকে রোজা থমথমে গলায় বলে, এখানে তো আরো ফাঁকা রুম আছে, আমার আর রিদির জন্য একটা দিন। আদিল ফিরে তাকালো। ঘুমটা আর নেই মাথায়, আঁচলটা ঝুলছে, বাতাসে দুলছে, নাকফুলটা চকচক করছে ফর্সা নাক মুখে। একটু নড়লে সামান্য শব্দ করে হাতের বালা দুটো। আদিল নির্বিকার ভঙ্গিতে ইশারা করতেই শান্ত এলেন স্বপন। ওরা সরে গেল হাওয়ার গতিতে। তিনতলার সিঁড়িগুলোয় ধ্রুব ক্লান্ত দাঁড়িয়ে আছে। বারান্দা জুড়ে বডিগার্ডদের পোস্টিং তখন। রোজা আর চোখে পিছু চেয়ে ভেতরে ভেতরে ঘাবড়ে উঠলেও ওপরে বেশ সাবলীল থাকলো। তবে ধূসর চোখে দৃষ্টি এড়িয়ে বেড়ালো ও। দুয়ারে দাঁড়িয়ে থেকেই বলল, পাশের রুমে যাচ্ছি আমি। তক্ষুনি আদিল কদম বাড়ালো। সেই দৃশ্যে বিচলিত হয় রোজ। শান্ত ফুরিয়ে আসতে চায়। বসবার ঘর থেকে এক অদ্ভুত অনুভূতি ওকে ভীত করে তুলছে। ও কদম পিছুতেই পায় না। আদিল এসে থাবা মেরে ধরে ওর পাতলা কোমরটা, বিস্তৃতম এক টানে ভেতরে আনে। টাল সামলাতে না পেরে রোজা পড়তে নিলেই ওকে আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে নেয় আদিল। দরজাটা ভীষণ জোরালোভাবে লাগাতে গিয়েও শব্দহীন ভঙ্গিতে লাগায়। রোজা আঁতকে ওঠে চাপা গলায়, ধরফড়িয়ে তাকালো বিছানার দিকে, ফিসফিসিয়ে ওঠে, ছাড়ুন। আদিল বাঁ হাতে আঁচলটা পুনরায় তুলে দেয় রোজার মাথায়। ঘোমটা দেওয়া রোজাকে কাছ থেকে ওভাবেই মুগ্ধ চোখে দেখে। মুখের খুব কাছে মুখ, শরীরের সাথে শরীর প্রায় ছুঁই ছুঁই। রোজা দ্রুত মুখটা ঘুরিয়ে ফেলে। যতবার আদিল মুগ্ধভাবে রোজার শরীরের ঘ্রাণ লুটে নেয়, ও শরীর ছেড়ে দেয়। অস্থিরতায় দম বন্ধ হয়ে আসে। দু হাতে সরাতে চাইলে হাত জোড়া নিজের শক্তপোক্ত বুকে স্থির করে এক হাতে ধরে রাখলো আদিল। মুখ বাড়িয়ে আচমকায় চুমু খেলো নাকে, নাকফুলটার ওপর। ধরফড়িয়ে ওঠা রোজার দু হাতের ওপরে ঠোঁট ছোঁয়ালো গাঢ়ভাবে। কেমন নেশাগ্রস্ত গলায় বিড়বিড় করে বলল, এভাবেই থাকবে আজ থেকে। আই ওয়ান্ট ইউ জাস্ট লাইক দিস রোজ। তোমাকে এইভাবে দেখে মনে হচ্ছে তুমি আমার, এই আদিল মির্জার। রোজা শক্ত করে চোখ বুঝলো। অনুভব করলো শক্ত রুক্ষ হাতটা খামচে ধরে আছে এক কোমরবন্ধী জায়গাটুকু। তখনই বিছানায় ঘুমানো হৃদি ছটফট করে ওঠে, বিড়বিড়িয়ে ডেকে ওঠে, মাম। রোজা যেন নিজের জান ফিরে পায়। ঠেলে সরায় আদিলের চওড়া বুক। হৃদির ডাকের ছুতোয় বিছানার দিকে ছোটে। হৃদি ঘুমের ঘোরে অন্যপাশ হাতটা তখনও রোজাকেই খুঁজছে, ডাকছে। রোজা নিজেকেই সামলায়। কাঁপতে থাকা হাত হৃদির মাথায় রেখে আওড়ায়, এখানেই আছি মা, তুমি ঘুমাও। হৃদির এপাশ ফিরে ঢুকে পড়ে রোজার বুকে। রোজা আলতোভাবে বুলিয়ে নেয় চুলগুলো। না চেয়ে অনুভব করতে পারে আদিলের দৃষ্টি। কুণ্ঠিবোধ করতে চায় এতে। এই মুহূর্তে আর সাহস করতে পারল না অন্য রুমে যাওয়ার কথাটুকু বলার। আদিল অবশ্য ওকে স্বস্তির সাগরে ভাসিয়ে দিয়ে তক্ষুনি বেরিয়ে গিয়েছে এলেনের ডাকে। ফোনটার মেসেজ রিংটং বেজে উঠেছে। শান্ত পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি রাখে। বড় অঙ্কের টাকা এনেছে তার অ্যাকাউন্টে। কে পাঠিয়েছে শান্ত জানে, কেন পাঠিয়েছে তাও। তার দাদির কাণ্ডে বস যে ভীষণ আপ্লুত তা ভালোভাবেই বুঝেছে। অগত্যা আর কোনো নিষেধাজ্ঞাও দেয়নি। নিচে এসেও তার বাবা চাচাদের ইনিয়ে বিনিয়েও বোঝালো। ইতিমধ্যে দুপুরে রান্না বান্নার বেশ আয়োজন চলছে। নাসির শিকদার ভাইদের নিয়ে গিয়ে ভরপুর বাজার সেরেছেন ভোর সকালে। মাত্র 5 কেজি গরুর দুধ আনানো হয়েছে। ঘন পায়েস করা হবে। শান্ত সেদিন আদিল হৃদির পছন্দের খাবার দাবারের লিস্ট পাঠিয়েছে। জব্বার সাহেব ছেলের ক্লান্ত মুখে চেয়ে বলেন, আব্বা যাও, ঘরে যাও, গোসল কইরা নাও আগে। আয়েশা বেগম মুহূর্তে ছেলের ঘর্মাক্ত কপাল মুছে বলেন, যা আব্বা, আমি একটু খাওয়ান পাঠাইতেছি। সেসবে আপাতত আর মনোযোগ দেওয়ার সময় নেই শান্তর। ও কিছুটা চেঁচিয়ে ওঠে, তোমার কোনো ধর পঞ্জিক হয়ে তার দেখি না কেন? সে কি মহারানী? তার সাথে দেখা করতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে? ফিক করে হেসে ফেললো সুপ্তি সহ বাড়ির কম বয়সী মেয়েগুলো। সব দল বেঁধে আলাপে মজেছিল বসবার ঘরে। আলাপটা পুরোপুরি নতুন সদস্যদের ঘিরেই ছিল। এ যাত্রায় সুপ্তি মিটিমিটি হেসে বলল, ভাইয়া ঝুমুর ভয় পাইতেছে। শান্ত চোখ মুখ আরও গম্ভীর হয়। ভয়? ও কিছুদিন আগে আমার যেসব বললো, ওরে কে শিখাই দিছে? মা তুমি? আয়েশা বেগম দ্রুত মাথা নাড়ালেন, আরে না রে আব্বা, আমারে জড়াইস না, মেলা কাজ আছে, আমি যাই। আয়েশা বেগম ব্যস্ত কদমে রান্নাঘরের দিকে এগুচ্ছেন। শান্ত তাকালো চাচাতো ভাই বোনের দিকে। সবগুলো চোখ মুখ স্বাভাবিক করে রেখেছে।
একমাত্র সুপ্তি মিটিমিটি হেসে যাচ্ছে। বরাবরই মেয়েটা সাহসী, কম ভয় পায় শান্তকে। শান্ত গম্ভীর মুখে প্রশ্ন করে, কোথায় ওই মেয়ে? তাড়াতাড়ি বলো। লুকাইছে। শান্ত দাঁতে দাঁত পিষল, আধার নামলো চোখ মুখে। তা তো জানি, লুকাইছে কই ও? সুপ্তি মুখ ফুসকে বলে ফেলল, কুড়ে ঘরে। শান্ত আর দাঁড়ালো না, বড় কদমে বেরিয়ে এলো বাইরে। কুড়ে ঘরটা বাড়ির পাশেই, রান্নাঘরের পেছনে। টিনের ওই ঘরটায় হাবিজাবি রাখা হয়, এই যেমন শুকনো লাঠি, রান্নাবান্নার সরঞ্জাম, ফেলে দেওয়া আসবাবপত্র সহ অনেক কিছুই। ঝুমুর নড়ে না, ঘাপটি মেরে বসে আছে এক কোণে। ওর পেছনেই লাঠির স্তূপ, হাতে নৌকা ডুবি বইটা অর্ধেক পড়া হয়েছে। কদিন ধরে আর মন বসছে না, এই মুহূর্তে তো মোটেই না। অশান্ত ধরফর করে, শুধু চোখের সামনে ধরে রেখেছে। অসময়ে শব্দ করে খোলা হলো টিনের দরজাটা। কেমন ফ্যাচ ফ্যাচ শব্দ হলো, আতঙ্কে রক্ত শূন্য হলো ঝুমুরের সুন্দর মুখখানি। বড় বড় কাজল রাঙা চোখ তুলে যখন তাকালো, থমকে পড়ল ওর দুনিয়া, ওর অস্তিত্ব। শান্ত এসে দাঁড়াতে ঘরটা অন্ধকার হয়ে এলো যেন। যেমন শব্দ করে খুললো, তার চেয়েও শব্দ করে বন্ধ করলো। ঝুমুর জবুথবু ভাবে চটজলদি দাঁড়ায়। হাত থেকে ফসকে পড়েছে বইটা, ওড়নাটা মাথায় নেই। ওর মাথার ওড়না দেওয়ার সাহসটুকুও করতে পারে না। বিড়ালের মতন এক পলক চেয়ে চোখ মুখ বুজে দ্রুত বলে, বিশ্বাস করুন, ওই দিন আমি মিথ্যে মিথ্যে বলেছি, সব মিথ্যা। মেয়েটা আর কিছু বলতে পারে না। বাতাসের গতিতে কাছে এসেই ও চোয়ালটা শক্ত করে ধরলো শান্ত। মুখ নামিয়ে জোরে সরে এক কামড় বসালো গোলাপি ঠোঁট জোড়ায়। ঝুমুরের চোখ ভিজে ওঠে, থরথর করে কেঁপে দু হাতে খামচে ধরে পরনের স্কার্ট। চোখ বুজে ফেলে, কান্না আটকে আউড়ে যায়। বিয়ের আগে এসব ঠিক না। শান্ত ঘেঁষে দাঁড়ালো, পুনরায় ছোঁয়ালো ঠোঁটে ঠোঁট। সুন্দর মুখ পানে চেয়ে ফিসফিস করে আওড়ালো, তুই শেখাবে আমাকে কি ঠিক আর কি ঠিক না? সেটার উত্তর দেয় না মেয়েটা। কোনো রকমে বলে, আপনি বলেছিলেন বিয়ের আগে ছোবেন না। 100 বার ছুবো, 1000 বার ছুবো, কি করবি তুই? ঝুমুর বলে গেল, ভালো মেয়েরা বিয়ের আগে এসব করে না। শান্ত কপালে গালে চুমু খেয়ে বলে যায়, তুই খারাপ মেয়ে তবে। শান্ত ভাই। মুহূর্তে ওকে বুকের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল শান্ত। তেড়ে গেল ও ঠোঁটের কাছে। স্বপ্নে হাজারো বার তার ঘুম ভাঙানো ঠোঁট জোড়ায় নিজের পুরো ঠোঁটের দিলমোহর লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। দুপুরের আজান পড়েছে, উত্তপ্ত সূর্যটা কুড়ে ঘরের ওপরে। ঝুমুরের মুখটা কেমন আতঙ্কে নীল হয়ে এসেছে। ও তড়িঘড়ি করে জাপটে ধরেছে শান্তর অশালীন হাত দুটো। হাত দুটো থামানো গেলেও মুখটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। লোকটা এত অসহ্যকর কেন, এত খারাপ কেন? দূরে থেকে ওর প্রাণ নেয়, আবার কাছে এসেও। এই যে ওর ভীষণ সংবেদনশীল ঘাড়ে ডুবে থাকা মাথাটা এক্ষুনি সরাতে বাধ্যতামূলক, যে না হলে ঝুমুর হয় অজ্ঞান হবে, না হয় শ্বাস প্রশ্বাসের অভাবে মরে যাবে। সাগরে ডুবতে থাকা নাবিকের মতো হাঁসফাঁস করে অবশেষে চোখ মুখ বুজে চিৎকার করে ওঠে, খালা তুমি। শান্ত এক মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ে, অসন্তুষ্ট হয়েই চোখ মেলে তাকায়। পলক ফেলার আগেই ঝুমুর বিড়ালের মতো ছিটকে সরে আসে, পালাতে চায় তক্ষুনি। পারল কই? শান্ত কতটা অবলীলায় শক্ত করে ধরলো হাতটা। ওর এইসব কীর্তি যে পুরানো হয়ে গেছে। একই চাল আর কত ছেলে বোকা বানাবে শান্তকে। ভীত ঝুমুরকে আপাদমস্তক দেখতে দেখতে এগোচ্ছিল যেন। তক্ষুনি পকেটের ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। এটা শান্তর একান্তগত ফোন, জরুরি প্রয়োজনে কল আসে। হাত ধরে রেখে ঝুমুরের দিকে চেয়ে থাকা অবস্থাতেই শান্ত ফোন বের করলো। কল রিসিভ করে কানে ধরতেই চোখ মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। নরম সরম হাতটা ছেড়ে দিল। কিছুক্ষণ আগের বেহায়া ভাবটা আর নেই। চোয়াল শক্ত, চোখের চাহনিও কেমন ধারালো। ঝুমুরে শান্তকে জমের মতো ভয় পায়। দু পা পেছনে চলে যেতে চাইলেই শান্ত পুনরায় ধরল ওর হাতটা। ফোনে কথা বলতে বলতে তাকালো কাজল রাঙা চোখ দুটিতে, কি সরল আর সুন্দর। শান্ত রাগটা নিভে গেল অমনি। ফোনটা কানে থেকে কিছুটা সরল। ঝুমুরের গা ঘেঁষে দাঁড়ালো, ফের চুমু বসালো চোখে কপালে। ফিসফিস করে আওড়ালো, অনেক অজুহাত না, বিয়েটা হতে দে। শিকল দিয়ে বাঁধবো তোকে আমার সাথে, ছোটাবো তোর এই পালায় পালায় স্বভাব। কথাগুলো শোনা মাত্রই ঝুমুরের শরীরটা শক্ত হলো। পেছনের টিনের ওপর ভার ছেড়ে দিল, চোখ বুজে থাকলো আরও শক্ত করে। শান্ত কথা বলতে বলতে বেরিয়ে গিয়েছে, অনেকটা সময় হচ্ছে। ততক্ষণে নিজেকে সামলে উঠতে পারেনি মেয়েটা। দরজাটা খোলাই ছিল। ভাইয়াকে বের হতে দেখেই দুয়ারে এসে দাঁড়িয়েছে সত্যি। ঝুমুরের অমন অবস্থা দেখে শব্দ করে হেসে বলে, কিরে, ওভাবে দাঁড়িয়ে থাকবি? মেরেছে নাকি? ঝুমুর চমকে ওঠে, তাকালো সতর্ক চোখে। নিজেকে স্বাভাবিক করতে চাইলো, অথচ পর মুহূর্তেই সুপ্তি কেমন মুখ ঢেকে নাক সিটকালো।
ছি, কি অশ্লীল তোরা। ঝুমুর লজ্জায় হতভম্ব হয়, ঘুরে দাঁড়ায় চটজলদি, মুখটা আড়াল করে ঠোঁটে হাত রাখে। না ফুলেনি তো কাটেওনি, তাহলে তক্ষুনি সত্যির চাপা হাসির আওয়াজ ভেসে আসে। বুঝতে পারলেও মজা নিচ্ছে মেয়েটা। ঝুমুরের রাগ হয়, অথচ ও রাগ দেখাতেই পারে না। সুপ্তির ঝড়ের বেগে এসে ধরে ওর হাতটা, টেনে নিয়ে বেরুতে বেরুতে চাপা কণ্ঠে বলে যায়, তুই তো লুকিয়েছিলি, তাই দেখিসনি। শান্ত ভাইয়ের বস যখন বসার ঘরে প্রবেশ করলো, মনে হলো এই বিশাল বাড়িটা ছোট্ট হয়ে গেছে। এত ক্ষমতা একটা মানুষের কিভাবে থাকতে পারে জানিস? আমরা উপস্থিত কেউ ভালোভাবে শ্বাস নিতেই পারছিলাম না ভয়। বাবা চাচা সবাই কেমন এইটুকুনি হয়েছিল, আর তখনই দাদিমা ফাটিয়ে দিয়েছে। বলেই হাসলো শব্দ করে, ভীষণ উচ্ছ্বাস নিয়ে পুরো কাহিনী খুলে বলল। অবাক হচ্ছে ঝুমুর, আগ্রহ নিয়ে শুনছে। সুপ্তি তখনও বলে যায়, আমরা ভেবেছিলাম না বস বয়স্ক, মোটেও না, ভাইয়ের বয়সেরই। ভীষণ রকমের সুদর্শন জানিস। আর ওনার স্ত্রী মাথা নষ্ট করা সুন্দর রে, এত সুন্দরী ওনার স্ত্রী, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। আর বাচ্চাটা মনে হলো পুতুল, কি সুন্দর ফুটফুটে আর ফুটফুট করে ইংরেজিতে কথা বলে। তুই বাচ্চাটাকে দেখলে না গলে যাবি। ঝুমুরের আগ্রহ আকাশ ছুঁয়েছে, ও মন খারাপ করে ফেলে। আমি তো দেখতে পারলাম না। সুপ্তি ওকে নিয়ে ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করেছে। বসবার ঘরটা পুরোপুরি ফাঁকা নয়, আজ বাড়িতে অনেক মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এক একজনের এক এক কাজ করছে, সবাই ব্যস্ত। এই সুযোগে সুপ্তি আড়ালে ওকে টেনে নিয়ে সিঁড়ি ধরলো। ঝুমুর ধরফড়িয়ে তাকালো আশেপাশে, চাপা স্বরে বলল, কি করতে চাচ্ছিস? উনি বারবার করে বলছেন উপরে যেতে না। সুপ্তি রীতিমতো ঝুঁকে আছে, ওভাবে উঠছে উপরে, ফিসফিস করে বলছে, কিছু বলবে না, চুপ থাক। ঝুমুর সংকোচ করে পুনরায়, উপরে অনেক লোক, কিভাবে যাব? উনি জানলে বকবেন। ফিরে যাই চল, দুপুরে খেতে নামবে না, তখন দেখে নেব। সুপ্তি শুনল না, ঝুমুরকে টেনে নিল ও নিজের সাথে। দোতলায় বড় চাচিকে দেখে দ্রুত পিলারের পেছনে লুকালো দুইজন। সে দৃষ্টির বাইরে যেতেই তিনতলা সিঁড়ি ধরল। ওখান থেকেই বোঝা যাচ্ছে থমথমে এক নীরবতা তিনতলা জুড়ে। সিঁড়ি গোড়ার মাথাতেই কালো পোশাকের কয়েকজনকে দেখা যাচ্ছে। ঝুমুর দাঁড়িয়ে পড়ল ভয়ে, সুপ্তির চোখ রাঙালো। মেয়েটা অতিমাত্রায় ভীতু, ওকে টেনে পেরুলো বাদবাকি সিঁড়িগুলো। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে পড়তে বাধ্যই হলো একরকম। তাদের সামনে একজন এসে দাঁড়িয়েছে, তাদের দিকে না চেয়ে গমগমে গলায় বলল, ফিরে যান। শান্ত ভাইয়ের হবু স্ত্রী উনি, চিনেছেন? ক্লান্ত তাকালো না, দৃষ্টি নুইয়ে রাখলো। কণ্ঠ কিছুটা ভদ্র হলো অবশ্য, খসখসে ভাবটা নেই। কি প্রয়োজন? সুপ্তি মিষ্টি করে হাসলো, আরও ঠেললো ভয়ে সিটিয়ে যাওয়া ঝুমুরকে। আমরা বস রানী প্রিন্সেসের সাথে দেখা করতে যাচ্ছিলাম। ক্লান্ত ঠোঁট বেঁকে গেল। বস্ত্রাণী অদ্ভুত সম্বোধন বটে। ও বিনয়ের সাথে বলতে চাইল, পারমিশন নেই, আপনারা প্লিজ ফিরে। তক্ষুনি পেছন থেকে ভীষণ সুন্দর এক কোকিলা কণ্ঠে বলা কথাগুলো ভেসে এলো। কি হয়েছে? ক্লান্ত চেপে দাঁড়ালো সামনে থেকে। ঝুমুর ভয়ে ভয়ে তাকালো সামনে, চোখের পলক ফেললো কয়েকবার রীতিমতো। অনেক সুন্দর এক নারী সামনে থেকে এগিয়ে আসছে, পরনে শাড়ি, কি সুন্দর চুল, গায়ের রং, সূর্যের আলো পড়ছে তার উপর, কেমন ঝলমল করছে নারীটি। ঝুমুর কিছুটা বেকুবি হয়েছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কেমন। সুপ্তি ঠোঁট ভিজিয়ে আস্তে করে সতর্কের সাথে বলে, আমায় চিনেছেন? ওই যে নিচে কথা বললাম যে, মনে পড়ে? রোজা মৃদু হাসে, এগিয়ে আসে কয়েক কদম, বলে, চিনব না কেন? নিচে দেখা হলো তো, আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বলতে বলতেও তাকালো শান্ত সহ বাকি বডিগার্ডসদের দিকে। ক্লান্ত অসহায়, ও দৃষ্টি অদ্ভুত করে দৃষ্টি নুইয়ে রেখে জানায়, বসের নিষেধাজ্ঞা ছিল ম্যাডাম। রোজা আশ্চর্য না হয়ে পারে না, যাদের বাড়ি তাদের ওপরে নিষেধাজ্ঞা, এই লোক এত নির্লজ্জ কেন? রোজা কথা বাড়ালো না, পুনরায় বলল, আসুন না। সুপ্তি বাকি দুটো সিঁড়ি লাফিয়ে উঠল, ঝটপট ধরলো রোজার হাতটা, উচ্ছ্বাস নিয়ে আবদারের সুরে বলল, আমি শক্তি, শান্ত ভাইয়ের চাচাতো বোন, আমাকে তুমি করে বলো প্লিজ। রোজা দেখলো এইটুকুন মেয়েটাকে, বয়স বড়জোড়ি কত হবে, 19 বা 20 বা এর চেয়েও কম। অল্প বয়সী মেয়েদের প্রতি ওর আলাদা রকমের স্নেহ আসে। তারপরও মেয়ে যদি হয় এত মিষ্টি আর চঞ্চল। রোজা মাথা দুলিয়ে তাকালো পেছনে, ঝুমুর তখনও বিড়াল ছানার মতো দাঁড়িয়ে আছে। সুতির পুরো বিপরীত ওই মেয়েটা। সুতির পরনে সুতির কামিজ, পাখির মতো চঞ্চল, অথচ অপরজনের পরনে স্কার্ট, ছোট কুর্তি, মাথায় ওড়না, কিছুটা চাপা, লাজুক, অন্যরকম সুন্দর। বিড়ালের মতো ড্যাব ড্যাব করে তাকেই দেখছে আর চোখে। রোজা আওড়ায়, আচ্ছা ডাকবো। আর উনি?
সুপ্তি দ্রুত টেনে আনে ঝুমুরকে, ওকে সামনে টেনে বলে, ও একটু না অতিমাত্রায় লাজুক বসানি। রোজা থতমত খায়। বস রানী, এই আবার কেমন সম্বোধন? সুপ্তি বোধহয় বুঝলো রোজার তাজ্জব হওয়ার কারণ। অমনি বেচারি অসহায় হয়ে বলে, আমি দুঃখিত বসরানি, বুঝছি না আপনাকে কি বলে আসলে ঢাকা যায়। রোজা হেসে ফেলল, বলল, যা ইচ্ছে ডাকো, তবে এটা নয়। আপু ডাকতে পারো। ঝুমুর আর চোখে চেয়ে এবারে আস্তে করে বলে, ভাবি ডাকতে পারবো? সুপ্তির চোখ দুটো জল জল হয়ে উঠল মুহূর্তে। সাহস পেয়ে পুনরায় ধরলো রোজার হাতটা, ডাকলো, ভাবি ওকে চেনেছেন? ও কিন্তু শান্ত ভাইয়ার হবু স্ত্রী। মেয়েটা লাজুক, তবে একবার মিশে গেলে আপনাকে জ্বালিয়ে খাবে। লুকিয়ে লুকিয়েও অনেক দুষ্ট আছে। ঝুমুর লজ্জায় মাথা নুইয়ে ফেলে। রোজা হাসে, ছোঁয়ে ঝুমুরের মিষ্টি গাল। ইতিমধ্যে ওদের নিয়ে রুমে প্রবেশ করেছে। ঢুকে দেখতে পেল হৃদির চোখ মুখ অন্ধকার করে নামছে বিছানা থেকে। মাত্রই ঘুম ভেঙেছে ওর। রোজাকে দেখতে পেয়েই ডাকে, মম। রোজা এগিয়ে এসে কোলে তুলে নিল ওকে। হৃদি দু হাতে জড়িয়ে ধরলো রোজার গলা। বাচ্চার ফোলা ফোলা চোখে ঠোঁট ছুঁয়ে এলোমেলো চুলগুলো এক হাতে গুছিয়ে নিতে নিয়ে আওড়ায় রোজা। ঘুম ভেঙে গেল কেন এখনই? আর একটু ঘুমোতে। হৃদি গোঙালো রোজার বুকে মিশিয়ে গিয়ে আওড়ায়। তুমি নেই যে? রোজা অসহায় এক্ষেত্রে। এখানেই তো ছিলাম মা। আমি তোমার পাচ্ছিলাম না মম, আই ওয়াজ লুকিং ফর ইউ। রোজার ভেতরটা মুষড়ে উঠল। ও লক্ষ্য করেছে হৃদির এই অদ্ভুত আচরণ। এই যেন এক ধরনের মানসিক চাপ, যে বাচ্চাটা চোখের আড়াল হয়ে ওর ভয় পায়। হয়তোবা দীর্ঘ সময় কাজ ছেড়ে ওকে একা রেখে বাড়িতে ফেরার কারণেই বাচ্চাটার এমন মানসিক অবস্থা। এখনো হয়তোবা ভাবে ও আড়াল হয়েছে মানে ফিরে গেছে তার বাসায়। রোজা শক্ত হয়ে জড়িয়ে রাখলো ওকে, ফিসফিস করে বলল, মা বলেছি না তোমায় ছেড়ে আর কোথাও যাবো না। হৃদি ইতিমধ্যেই চোখ বুজে ফের ঘুমিয়েছে। আস্তে করে শ্বাস নিচ্ছে। এবার আর ওকে কোল থেকে নামালো না রোজা। ওকে কোলে নিয়েই তাকালো ঝুমুর সুপ্তির দিকে। ওরা দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে দেখছে। রোজা ধীরে বলে, সরি সরি, ওসো প্লিজ, আসো। ঝুমুর সুপ্তি বসলো গিয়ে সোফায়। রোজা হৃদিকে কোলে নিয়েই বসলো ওদের সামনে। আলাপে ব্যস্ত হলো তিনজন। তাদের মধ্যে কথা হাসির আওয়াজে হৃদির ঘুম ভাঙল না। বেশ গভীরভাবে এই কোলে ঘুমালো। রোজা খেয়াল করেছে সে থাকলে চারপাশে ঝড় বইলেও ঘুম ভাঙবে না ওর। অথচ সে সরে গেলে পিনপিন নীরবতাও এই মেয়ের ঘুম ভেঙে যায়। বিষয়টা অলৌকিক বটে। দীর্ঘ 2-1 ঘন্টার মিটিং শেষ করেছে আদিল। মেজাজটা প্রচণ্ড রকমের খারাপ। গমগমে কদমে রুমে প্রবেশ করতেই মেজাজটা হিমালয় ছিল। কপালে ভাঁজ পড়ল 4-5। রুম ফাঁকা পুরো। শান্ত আর এলোনো থতমত খেয়েছে। আদিল রুম থেকে দ্রুত কদমে বেরিয়ে ক্লান্ত কেউ পেল না। গলা তুলে ডাকবে তার পূর্বেই কানে ভাসল হৃদের রিনরিনে কণ্ঠের হাসির আওয়াজ। নিচ থেকে আসছে। আদিল এগুলো কয়েক কদম, দাঁড়ালো করিডোরের রেলিং ঘেঁষে। ওখান থেকে পুরো নিচতলা দেখা যায়। ডাইনিং এরিয়াও স্পষ্ট। ওখানে খাবার পরিবেশনের কার্যক্রম চলছে। ডাইনিং এর পাশে রোজা দাঁড়িয়ে আছে। পরনে আগের শাড়িটা নেই, বরঞ্চ নতুন একটা সাদা শাড়ি, যার পাড় লাল রঙের, ব্লাউজটাও লাল। হাতে একটা প্লেট ধরিয়ে দিয়েছে সম্ভবত। ওর হতবিহব্বল চোখ মুখের সামনে জাহানারা বেগম লাঠি ধরে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ উজ্জ্বল বৃদ্ধার। নাথ বউ, জামাইয়ের মন সোয়াগ পাইতে হইলে খালি রূপে চলে না গো, কাজকর্ম জানতে হয়। এই যে দেহ তারা কেমনে ভাত বাড়ে শেখো এগুলা। এইভাবে বাইরা সোহাগ কইরা জামাইরে খাওয়াইবা, দেখবা জামাই কেমন তোমার আসলে থাকে। শান্ত এলে নদীর মুখটা শুকিয়ে গেছে। বিশেষ করে শান্তর দাদিমা ওকে বোধহয় মেরেই ফেলবে তার কীর্তিকলাপ দিয়ে। শান্ত আর চোখে তাকায় বসের মুখের দিকে। আদিল একটা শব্দও করেনি, যেহেতু তাই ও চুপচাপ দাঁড়িয়ে থাকলো শ্বাস বন্ধ করে। ওদিকে রোজা যে অসহায় চূড়ান্তে। এই কোথায় ও ফেঁসে গেল? কি হচ্ছে ওর সাথে? সবাই ওকে এমন বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন? ও মনে মনে বিড়বিড় করে, আমি চাই না এই লোকের সোহাগ মন, চাই না আমার আঁচলে থাকুক, কখনো না, কখনোই না। জাহানারা বেগম তখনও বলে যাচ্ছেন, নাথ বউ, দাদু ভাই আইলে এমনি বাইরা খাওয়াইবা কেমন? শিখাইলাম যেইভাবে ঠিক ওইভাবে। এগুলা বউ মানুষের কাজ।
রোজা যতটুকু চিনেছে আদিল মির্জাকে, এই লোক এখানে বসে খাওয়ার মানুষ না। ওইদিকে ও বেঁচে যাবে ভাবতে ভাবতে যে স্বস্তির শ্বাস ফেলবে, তখনই একধারে কিছু পায়ের শব্দ শোনা গেল। বসবার ঘরে সবাই তাকালো রোজাও। অমনি শ্বাস আটকালো গলায়। আদিল নামছে, পেছনে শান্ত এলেন। তাকে দেখে থমথমে নীরবতা নামলো বসবার ঘর জুড়ে। চুপসে আছেন শিকদাররাও, ভিন্ন আবার জাহানারা বেগম। তিনি দিব্যি হেসে হেসে হাত নাড়িয়ে ডাকলেন, দাদু ভাই, আহো আহো, বহো, খাইয়া নাও, বেলা ফুরাইয়া গেল প্রায়। রোজাকে চমকে আদিল কদম বাড়ালো ডাইনিং এর দিকে। ওকে পাশ কাটিয়ে গিয়ে বসলো বড় রাজকীয় চেয়ারটায়। জাহানারা বেগম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থেকেই রোজাকে হুকুম করে গেলেন, নাদ বউ, আগাও আগাও, ভাত বাইরে দাও। রোজা তাকালো আদিলের দিকে। মুহূর্তে দৃষ্টিতে দৃষ্টি পড়ল। লোকটা যে চেয়ে আছে ওদিকে, অথচ ঘর ভর্তি সবার দৃষ্টি তাদের ওপরেই। সকলের সম্মুখে এভাবে চেয়ে থাকাটা কি ভালো দেখায়? মোটেও না। রোজার লজ্জা লাগছে। জাহানারা বেগম পুনরায় তাড়া দিলে ও অবশেষে কদম বাড়ালো। উঠতে থাকা লাল আঁচলটা সামলে গিয়ে দাঁড়ালো আদিলের পাশে। সামনের প্লেটটা উল্টে ভাত বেড়ে দিল। একে একে সামনে রাখা তরকারির বোলগুলো জাহানারা বেগম হাসতে হাসতে বললেন, নাদ বউ, হাঁস বোনাটা দাও আগে। আমার বড় পোলার বইয়ের হাতের এই হাঁস বোনা অমৃত। রোজা ধোঁয়া উঠতে থাকা তরকারি থেকে কিছুটা বেড়ে দিল। জাহানারা বেগম আবারও বললেন, নাদ বউ, এক গ্লাস পানি দিয়া রাখো আগে। বসুন আপনারাও। নাসির শিকদার দ্রুত নিজের ভাইয়ের নিয়ে বসে পড়লেন। আদিল এবারে তাকালো রোজার দিকে। তার পাশে দাঁড়িয়ে আছে, বলে, বসো। রোজা শুনল না, দাঁড়িয়ে থাকলো। আদিল আর শব্দ নষ্ট করলো না। বরাবরই এক কথা দুইবার সে বলতে পছন্দ করে না। ঘর ভর্তি লোকজনের চোখের সামনেই ডান হাতটা বাড়িয়ে রোজার পাতলা কোমরটা জড়িয়ে এক টানে বসালো তার পাশের চেয়ারটায়। টেবিলের নিচে আড়াল হওয়া কোমরে তখনও শক্তপোক্ত হাতটা পেঁচিয়ে আছে। রোজা কিং কর্তব্য বিমূঢ় হয়। লজ্জায় ওর দম বন্ধ হয়ে আসে প্রায়। তড়িঘড়ি করে সরায় হাতটা। মাথা তুলে আর তাকাতে পারে না পুরোটা সময়। অথচ কিছুই যেন হয়নি, এমন ভাবেই আদিল খেতে শুরু করেছে নিঃশব্দে। Mom, I am staying here. রোজা হাসে। হৃদি চুল বাঁধতে বাঁধতে বলে, তাই সবাইকে ভালো লেগেছে? ঘুমঘুম চোখে মেয়েটা আউড়ে যায়, আমাকে কত আদর করে সবাই। I like them, মা। চুলটা বাঁধা শেষ করে ওর গালে ঠোঁট ছুঁয়ে আওড়ায় রোজা। আই অলসো লাইক দেম। এবার ঘুমাও, বেশি রাত হয়েছে। আজ সারাদিন ছুটোছুটি করেছো। হৃদি বালিশে মাথা রাখার কয়েক সেকেন্ডেই ঘুমিয়ে পড়েছে। রোজা আর চোখে তাকায় দরজার দিকে। দরজাটা ভেতর থেকে আটকে ওর কেমন দ্বিধা হচ্ছে, ভয় হচ্ছে অজানা। দেওয়াল ঘড়ির দিকে চোখ রাখে একবার। রাতের প্রায় 1টা। রোজা আস্তে করে বিছানা ছাড়ে। কিছুটা শব্দ হলেও দ্রুত ছোট সোফাটা টেনে নিয়ে রাখলো দরজার সামনে। নিশ্চয়ই এই রাত বিরেতে শব্দ করে ঢুকতে পারবে না আর। ঢুকলেও হৃদি উঠে যাবে, তাহলেই তো রোজা নিরাপদ। রোজা বিছানার দিক যেতে যেতে পুনরায় তাকালো দরজার দিকে। একটা সোফা যেন কম। ও টি টেবিলটাও টেনে গিয়ে রাখলো দরজার কাছে, সোফার পাশে। হৃদি গোঙালো এত শব্দে। রোজা বাতি বন্ধ করে অবশেষে বিছানায় এলো। হৃদিকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মানসিক শান্তি লাগছে বেশ। বারান্দার দরজা খোলা, পর্দা উঠছে। আকাশে মস্ত বড় চাঁদ। চাঁদের আলোয় নিভু নিভু আলো রুম জুড়ে। হৃদির মাথা বুলাতে বুলাতে চোখ বুঝলো নিজেও। আদিল দরজা ঠেলে যখন বুঝলো লকড, সে মোটেও আশ্চর্য হয়নি। এটাই তার ধারণা ছিল। তবে যখন শান্ত থেকে চাবি নিয়ে লক খুলে দরজা হালকা ঠেলতেই বুঝলো দরজার পেছনে কাঁচের কিছু দেওয়া। ঠেললে ভয়ানক শব্দ হচ্ছে। আরও হবে তক্ষুনি চোখ মুখ থমথমে হয়ে গেল। শান্ত এলেন, ক্লান্ত ধ্রুব। ওরা বসের শক্তপোক্ত মুখ দেখে কয়েক কদম পেছনে চলে গেছে আরো। আদিল কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। অযথা আর সময় অপচয় করলো না এখানে, বরঞ্চ জিজ্ঞেস করলো, আর কিভাবে রুমে ঢোকা যাবে? শান্ত ঢোক গিলল, আওড়ালো, বস বারান্দা দিয়ে। আদিল কদম বাড়লো তক্ষুনি। দ্রুত তার পেছনে ছুটলো বাকিরাও। পুরো বাড়ি নিস্তব্ধ হলেও উঠোনে নাসির শিকদার আর জব্বার শিকদার দু ভাই আলাপ করেছিলেন পাশাপাশি। ও সময় আদিলকে দেখে দুজনায় তটস্থ হয়ে দাঁড়ালেন। শান্ত ইশারায় বোঝালো বাবা চাচাদের সরে যেতে, অথচ অবুঝ দুজন আরো আগ্রহ নিয়ে এলেন সামনে। বস, কি দরকার? কোন কি দরকার? আদিলের চামড়া বরাবরই পাতলা। সে আওড়ালো, রুমে যাব।
নাসির শিকদার আশ্চর্য হন। বস, রুম তো 3 তলায়, দরজা আছে তো। শান্ত বাপ চাচাকে টেনে নিজের পেছনে আনলো। এলেন সহ কয়েকজন মিলে ইতিমধ্যে এত বড় মইটা নিয়ে এসেছে। এটি ছিল বাড়ির পিছনে, প্রয়োজনের জন্যই বানানো। এটার উচ্চতা 3 তলা পর্যন্ত। বাঁশের শক্তপোক্ত মই এটা। এলেন ধ্রুব ক্লান্ত মই ধরে রেখেছে। শান্ত গিয়ে ধরল। নাসির শিকদার কিছু বুঝলেন না, তবে ওরা যেহেতু ধরেছে তিনি বাদ যাবেন কেন। লুঙ্গিটা তুলে বেঁধে নিয়ে নিজেও গিয়ে ধরলেন মই। ভাইয়ের দেখা দেখে জব্বর শিকদারও ধরেছেন। শান্ত হতাশ। নাসির শিকদার চাপা গলায় ভাইপোকে বলে চললেন, এত রাইতে বস কি করে? দরজা রাইখা বারান্দা দিয়ে রুমে যায়। বস মানুষের ব্যাপার স্যাপার আমি বুঝি না বাবু। আদেল স্যুট খুলে জমিনেই ফেলেছে, টাইটাও এদিকেই পড়ে আছে। শার্টের হাতা ফোল্ড করে কদম বাড়ালো, চড়ল মইয়ে। তার ভারে এই মই আবার ভেঙে না যায়। মইয়ের 7 নম্বর সিঁড়িতে পা রাখতেই মচমচ করে শব্দ হলো, তবে পুরোপুরি ভাঙলো না। বেশ আমোদেই সবগুলো সিঁড়ি বেয়ে উঠতে পারলো 3 তলার বারান্দায়। ভাগ্যিস বারান্দার দরজাটা খোলা, পর্দা উঠছে। আদেল সোজা ঢোকে রুমের ভেতর। চাঁদের টিমটিমে আলোতে স্পষ্ট দেখা গেল রোজাকে। হৃদিকে বুকে জড়িয়ে বেশ আরামেই ঘুমোচ্ছে মেয়েটা। পরনে ভীষণ পাতলা সিল্কের নাইটি, আপাতত কাঁধ থেকে সরে আছে অনেকটা। চুল ছাড়া যা ছড়িয়ে আছে বিছানা জুড়ে। আদিল দাঁড়িয়ে দেখছে অনেকটা সময়, পা নড়ালো না, দৃষ্টি পড়ল না। যখন নড়ল সেকেন্ডের ভেতর শান্ত খুলল হাত ঘড়িয়ে পায়ের জুতো। অধৈর্যের মতোই রোজার পেছনে শুয়ে পড়ল, জড়িয়ে ধরল কোমরটা, মিশিয়ে নিল নিজের সাথে। রোজার পাতলা ঘুম মুহূর্তে ভেঙে গেছে ওই উষ্ণ স্পর্শে। ও আতঙ্কে বাকরুদ্ধ। আদিল ততক্ষণে মুখটা ডুবিয়েছে মসৃণ ঘাড়ে, ঠোঁট ছুঁয়ে যাচ্ছে অধৈর্য ভঙ্গিতেই। রোজা সামান্য ধস্তাধস্তি করেও জাপটে ধরল পুরো ওকেই, মুখটাও চেপে ধরল এক হাতে। আওড়ালো কণ্ঠ খাদে নামিয়ে। রোজা নড়ার সাহস করল না, অন্ধকারে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এক পর্যায়ে অবিশ্বাস নিয়ে আওড়ায়, কিভাবে এলেন? দরজা দিয়ে তো আসেনি, এলে শব্দ হতো। রোজা নিশ্চয়ই শুনতো তাহলে। রোজা তাকালো বারান্দার দিকে, বারান্দার কথা মাথায় ছিল না। আরও কিভাবে জানবে এই লোক 3 তলার বারান্দা দিয়ে উঠবে? বেয়ে বেয়ে 3 তলায় ওঠার পুরুষ তো তাকে কোনো দিক দিয়েই লাগে না। আদিল ঘন ঘন তার ঘাড়ে নেশার মতো শ্বাস টেনে নিচ্ছে, ওকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিশিয়ে রাখলো। আপত্তিকর এই জায়গাটায় সেই দিনের মতো চর মারতেই রোজার চোখ বন্ধ হয়ে আসে। ও ধরফড়িয়ে উঠতে চাইলেও পারল না, হাঁসফাঁস করলো গলা কাটা মুরগির মতো। দরজা লাগাবেন না আর মিসেস মির্জা, আমি কিন্তু আপনাকে ছাড়া একা শুভ না। আপনি নিশ্চয় চাইবেন না রীতি দেখুক ওর মাকে আমি কতটা চাই। একটা ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধ তার চাদরে মোড়ানো। এই সময় নিচের তলার উত্তর দিকে সামনের ঘরের দরজাটা নরম করাঘাত পড়ে। জাহানারা বেগম ধীরে সুস্থে হাতে তসবিতে চুমু খেয়ে পাশে রাখেন যত্নের সাথে। মৃদু স্বরে বলে, আসো দাদু ভাই। শান্ত প্রবেশ করতে নিয়েই চিন্তিত গলায় বলে যায়, এখনো ঘুমাওনি কেন দাদিমা? কত রাত হলো? কি এমন গুরুত্বপূর্ণ কথা যা বলার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা গেল না? শান্ত ইতিমধ্যে এসে বসেছে জাহানারা বেগমের কাঁধ ঘেঁষে। নরম চামড়া কুচকানো ডান হাতটা নিজের 2 হাতে তুলে নিয়ে ঠোঁট ছুঁয়ে বলে গেল, নিজের যত্ন নাও না ঠিক মতো, আমি রাগ হচ্ছি। হাসেন বৃদ্ধা, বাঁ হাতে আদর করে দেন নাতির গালটা, বলেন, ঘুম আসতেছে না, মনটা খস খস করতেছে। শান্ত বুঝলো, চুপ থাকলো কিছুটা সময়, দীর্ঘশ্বাস ফেললো কেমন, আওড়ালো, কি নিয়ে? ওদের সম্পর্কটা স্বাভাবিক লাগলো না দাদু ভাই। মাইয়াডারে কি জোর করছো? মনে তো তাই হইল। শান্ত অনেকটা সময় ধরে কোনো জবাব দেয় না, তারা দেয় না জাহানারা বেগমও। ভাবতে দেন নাতিকে। আদিল মির্জার ব্যক্তিগত বডিগার্ড হিসেবে শান্তর দায়িত্ব এই ব্যাপারটা এড়িয়ে যাওয়া, সময় মতোই এড়িয়েছে, তবে আজ এড়ায় না। চোখে ভাসে আজকের ঘটিত দৃশ্যগুলো। অবশেষে ফিনফিনে পাতলা গলায় অনেক কিছু আড়াল করে ভাষা ভাবে কিছুটা জানায়। জাহানারা বেগম চুপচাপ শোনেন, কিছু বলেন না। সঙ্গে সঙ্গে তাকালো শান্তর দিকে, সময় নিয়ে বলেন, কাহিনী আরও আছে, মন কইতাছে দাদু ভাই। সব আমারে বলো নাই। যতটা সুন্দর কইরা কইলা অতটা সুন্দর না। মায়াটা বড্ড ভালো, কত ভালোবাসে বাচ্চাটা রে। ওই ভালোবাসার উশিলায় মায়াটার সুন্দর হৃদয়টা নিয়ে খেলা করতেছো না? এইটা কি ঠিক? ঠিক না, কাজটা ভালো করো নাই। একটা পরিবারে এমন বাজেভাবে ভাঙলা, এমনভাবে জোর জবরদস্তি করলা,
জোর করে কি কিছু হয়? হয় না। জাহানারা বেগম আর বলতে পারেন না। শান্ত দাঁড়িয়ে পড়েছে, চোখ মুখ অস্বাভাবিক শান্ত। রাতের আঁধারেও চেয়েও গম্ভীর শোনালো ওর কণ্ঠে বলা এক একটা শব্দ। আমার বস শুধু তারই চেয়েছে দাদিমা, তিনি ভালোবাসেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। এখানে আর কোনো কিন্তু কি আর কোনো ভাবনার স্থান নেই। প্রয়োজন এমন আরো 10টা পরিবার ভেঙে গুড়িয়ে ফেলবা। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলেন, শান্তর হাতটা টেনে ফের বসালো পাশে। শান্ত নিজেও ক্লান্ত ভঙ্গিতে মাথাটা রাখে বৃদ্ধার কোলে, চোখ বুজে অনেকটা সময় নিয়ে বলে, আদিল মির্জার হিংস্রতা যার সামনে নুয়ে পড়ে তাকে এতটুকু জোর তো মেনে নিতেই হবে। জাহানারা বেগম আওড়ান, আমার চেষ্টা থাকবো মাইয়াডারে স্বাভাবিক করার। আমার যে বড্ড ইচ্ছা ওই 3 জনের একটা হাসি খুশি পরিবার দেখার। শান্ত নিজেও যে অস্বপ্ন দেখে, বাবা মায়ের ওই আদরের চাদরের আড়ালে বড় হওয়া হাসি খুশি আদিল সম্ভবত আর কখনো ফিরবে না। প্রতিশোধ নেওয়ায় যে সে অন্ধকারের বড় গভীরে পৌঁছে গিয়েছে, ফেরা থামার আর রাস্তা নেই, এগিয়ে যেতে হবে। কালো অন্ধকারে দুনিয়ায় এগুলোর পথ, এই পথে সুখ হয়ে ম্যাডাম থেকে যাক অনন্তকাল, হোক তার বসের এই অন্ধকার পৃথিবীর এক টুকরো চাঁদের আলো। আপনার মেয়েও, আপনার যদি এমন নির্লজ্জতা দেখাতে ন্যূনতম লজ্জা অসুবিধা না হয়, তবে আমার কেমন হবে? রোজার রাগান্বিত ঝাঁঝালো কণ্ঠে সামনে বড্ড নির্বিকার আদিল। রোজার নরম হাতটা টেনে এনে নিজের ছাঁটা চোয়াল ছোঁয়াতে চট করে শ্বাসটা গলায় আটকে গেল। চোখ বুঝলো আপনা আপনি। শক্ত শরীরটায় ওই পরিবর্তনটুকু রোজা অনুভব করতে পারে। কাঁপে ওর হাতটা, সরিয়ে আনতে চাইলো, পারলো কোথায়। আদিল ছাড়লো তো না, বরঞ্চ আরও দাবিয়ে ধরে রাখলো, আষ্টে পিষ্টে মিশিয়ে রাখলো উন্মুক্ত বুকের সাথে। ওভাবেই ফিসফিস করে প্রশ্ন করলো, রাইফেল চেনেন? রোজা চোখ রাঙালো, বুঝলো না এ ধরনের তর্ক বিতর্কের মাঝে রাইফেল নামের জিনিসটা আর কি কাজ। আদিল নরম হাতটা চোয়াল থেকে নিজের উষ্ণ ঠোঁটের ওপর আনে, তালুতে ঠোঁট ডুবিয়ে বলে গেল, আপনার চোপাটা আমার রাইফেলের মতো, কথাগুলো রাইফেল থেকে বানানো বুলেটের মতো। এত ধারলো? রোজার ইচ্ছে করে শক্ত একটা কামড় বসিয়ে দিতে, দাঁত কিরমির করে শুধু। এক পর্যায়ে হার মানে, ওর দম বন্ধ হয়ে আসছে, এত বাজেভাবে জড়িয়ে রেখেছে শ্বাস নিতেই হিমশিম খেতে হচ্ছে। অবশেষে আওড়ায় ডুবতে বসা নাবিকের মতো, ছাড়ুন, আমি ঘুমাবো। আদিল জবাব দেয় না, মুখটা পুনরায় ডোবায় রোজার ভীষণ সংবেদনশীল ঘাড়ের মধ্যে। ওখানে ছাঁটা চোয়ালটা ঘষে দিতেই রোজা থরথর করে কেঁপে ওঠে, চোখ মুখ বুজে মৃদু স্বরে আর্তনাদও করে। আদিল মাথা তুলে তাকালো, রোজা চোখ বুজে রেখেছে। চাঁদের নিভু নিভু আলো কেমন চিকচিক করছে। আদিলের ধূসর চোখের মণিতে চাঁদ ভাসে, ভাসে তারা। মুখ বাড়াতে রোজা আতঙ্কে মাথাটা ঘুরিয়ে ফেলে। আদিলের গম্ভীর স্বর নিভু নিভু শোনায়, অভ্যাস করে নাও রোজ। উইল হ্যাভ টু টলারেট মি ইভেন মোর। রোজা বোঝে ছাড় নেই, বোকার মতোই অসভ্যের সাথে কথাবার্তা চালানো বেকার। অগত্যা জেদ ধরে চোখ মুখ বুঝে ঘুমের ভান ধরলো। শিরশির করে গেল ঘাড়ের আশপাশটা, সাড়া দিল না ও, একটা শব্দও করলো না। অথচ ঘুমের ভান ধরতে ধরতেই সত্যিই ঘুমিয়ে পড়ল। ক্লান্ত যে, সারাদিনটা ছোটাছুটিতেই গেল। ওর আটসায় শরীরটা ধীরে সিস্তে জলের মতো মিশে গেল। আদিল ভীষণ সন্তর্পণে নরম শরীরটা দুহাতে বুকে মিশিয়ে নিয়ে বরফের মতো জমে থাকলো, নড়ল না, হাত চালালো না। অপলক দেখলো সুন্দর মুখটা, তালু সমান দূরত্বটুকুও যেন অনেক বড় দূরত্ব। সে মাথাটা আরও এগিয়ে নেয়, এখন নাকে নাক স্পর্শ করার মতো দূরত্ব মাত্র। শ্বাস প্রশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার। ভোরের কোমল আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ভেতরে প্রবেশ করছে। আলোটা খুব মৃদু কুয়াশায় ভেজা, পাখির ডাক ভেসে বেড়াচ্ছে, হালকা বাতাসে দুলছে পর্দাগুলো। সেই দুলুনিতে সূর্যের নরম আলো কখনো রোজার মুখে তো কখনো চুলে এসে পড়ছে। এমনিতে ঘুমটা কেমন ছাড়া ছাড়া ছিল, কপালের ভাঁজগুলো ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সামনের শক্ত উন্মুক্ত বুকটার ঘুমের ঘোরে মুখ ডলতেও কেমন থমকায়। ওর ঘুমটা এবেলায় বাজেভাবে ছুটে যায়। ধরফড়িয়ে মাথা তুলতেই চমকে ওঠে, শ্বাস গলায় আটকে যায়। আদিল ডান কাত হয়ে ডান হাতে তালুতে মাথা রেখে ওর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। নির্ঘুম চোখগুলো রক্ত লাল, মনি চারপাশে শিরা পর্যন্ত ভেসে উঠেছে। রোজা দ্রুত সরে আসে, ওর এমন ধরফড়ানিতেও জেগে ওঠে হৃদয়। বাচ্চাটা মৃদু গলায় ঘুমের তালেই ডাকছে। দুটো শব্দ আওড়ে মিটিমিটি ভাবে চোখ মেলে চেয়েছে। অস্পষ্ট দৃষ্টি আদিলের ওপর পড়তেই রোজার মতোই ধরফড়িয়ে উঠে বসেও, মায়ের মতো আতঙ্কে নয় বরং খুশিতে। পর মুহূর্তে রোজাকে পাশ কাটিয়ে আদিলের উন্মুক্ত বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। ড্যাড, মেয়েকে বুকে নিয়ে নাক মুখে শব্দ করলো মাত্র, গুড মর্নিং।
গুড মর্নিং। তুমি এক্ষণে ঘুমিয়েছো আমাদের সাথে? হৃদির চোখ মুখে অবিশ্বাস, একবার আদিলের মুখে তাকাচ্ছে তো আর একবার রোজার চোখ মুখের দিকে। আনন্দে ওর চোখ দুটো চিকচিক করছে। রোজার দিকে চেয়ে কেমন বোকার মতো হাসছে। রোজা দৃষ্টি নুইয়ে ফেলে। আদিল ইতিমধ্যে মেয়েকে বুকে জড়িয়ে চোখ বুজেছে। রোজার ভেতরটা তখনও ধরফর করে যাচ্ছে। এই লোক কি তবে সারা রাত ঘুমায়নি, চেয়েছিল রোজার দিকে? এতটুকু ভাবতে যে ওর শ্বাস গলায় আটকে যাচ্ছে। হৃদি হাত বাড়িয়ে ডাকলো, মম আসো, আসো না। রোজা নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে বলে। হৃদি হাসলো দুগাল ভরে, চোখ বুঝলো বাবার বুকে উপরে থাকা অবস্থাতেই। ঘুম হয়নি ওর। ঘড়ির কাঁটা মাত্র 6টায়। রোজা ধীরে সুস্থে নামলো বিছানা থেকে। ফ্লোরে আদিলের শার্ট পরে আছে। রোজা ওটা ডিঙিয়ে চলে যেতে নিলেও ফিরে এসে শার্টটা তুলে ওয়াশরুমের দিকে কদম বাড়ালো। কয়েক কদম এগিয়ে যখন ফিরে তাকালো, আদিলের শক্ত চওড়া পিঠ দৃষ্টিতে এলো। সূর্যের আলোয় মনে হলো কাঁধের বাজ পাখিটা জেগে আছে, এক্ষুনি উড়াল দেবে। কি ভয়ঙ্কর ওটা দেখতে। রোজা দ্রুত দৃষ্টি নামালো, চটজল দিয়ে ছুটলো ফের। জব্বর শিকদারের চওড়া গলা ভেসে বেড়াচ্ছে বাড়ির আনাচে কানাচে। দুটো ফ্লোর জুড়ে হট্টগোল চলছে। ছোটাছুটি চেঁচামেচিতে বাড়িটা প্রাণে থই থই করছে। রোজা তৈরি হয়ে সবেমাত্র রুম ছেড়ে বেরিয়েছে মাত্র। অমনি দেখতে পেল সিঁড়ি গোড়ায় ওদিকে একঝাঁক মাথা। সত্যি কিছু মেয়েদের দলবল নিয়ে এদিকে উকি ঝুঁকি দিচ্ছে সামনে। যে রোজাকে দেখলো তক্ষুনি ছুটে এসে ধরলো হাতটা। ভাবি, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম, আসুন আসুন। দাদিমা কখন থেকে আপনার কথা জিজ্ঞেস করে যাইতেছে। রোজা মুগ্ধ হয়ে দেখতে থাকলো নিচের তলা। এত লোকজন, বিয়েবাড়ির একটা চমৎকার আমেজ এই সাত সকালে অনুভব করা যাচ্ছে। জাহানারা বেগম বসেছিলেন সোফায়, বড় ছেলের বউকে হুকুম করছিলেন। রোজাকে নামতে দেখে প্রাণোচ্ছল গলায় হাসেন। হাতের ইশারায় পাশে এসে বসতে বলেন। রোজা এসে বসতেই ওর হাতটা ধরে নরম গলায় জিজ্ঞেস করেন, ভালো ঘুম হয়েছে তো নাথ বউ? রোজা ভদ্রতা সূচক মাথা দোলাবে তক্ষুনি সুপ্তি মুখ ঢেকে বলে, দাদিমা সম্ভবত না, দেখছো না কেমন মশা কামড়াইছে ভাবিকে, কত বড় মশা বাবা। রোজা চমকে তাকায় পাশে। সত্যি চেয়ে আছে ওর ঘাড়ের দিকে। জাহানারা বেগমও মাথাটা কাছে এনে ভালোভাবে পর্যবেক্ষণ করতে চাইলেন। রোজার আর বুঝতে বাকি রইল না, দ্রুত আঁচল ঢাকলো কাঁধ। ততক্ষণে জাহানারা শব্দ করে হাসতে হাসতে বলে, এমন শরম পাইতে হইব না গো, জামাই সোহাগ করব না তো কে করব? সুপ্তি টেনে ধরলো রোজার হাতটা। আপনি থেকে সোজা তুমিতে নেমে কেমন আদর করে বলল, ভাবি চলো চুমুরদের বাড়ি যাই, পাশেই, বেশি দূরে না। 3 তলার অর্ধেক বডিগার্ড তখন নিচে নেমে গেছে। প্রধান দরজার সামনে দাঁড়িয়েছে। ওদের প্রধান ক্লান্ত। ওখান থেকে না তাকিয়ে কাটকাট গলায় জানায়, ম্যাডাম বাড়ি থেকে বেরোনো নিষেধ। রোজা তর্কে গেল না। সুপ্তির হাত ধরে আস্তে করে বলল, পরে যাবো, রিদি উঠো। ও উঠে আমায় না দেখলে কান্নাকাটি করবে। সুপ্তি গতকালই দেখেছে বাচ্চাটা কেমন মা পাগল, তাই আর ও বিষয়ে কথা বাড়ালো না। রোজাকে বাড়ির ভেতরটা দেখাতেই শুরু করলো। এ ধরনের বাড়িগুলো রোজার ভীষণ পছন্দের। আগেকার রাজবাড়ির মতন, প্রত্যেক পিলার দেওয়ালে এত চমৎকার কারুকার্য। মুগ্ধ চোখে দেখেও ক্লান্ত হওয়া সম্ভব না। পুরো বাড়িটা ঘুরে যখন ছাদে এসে দেখতে পেল নতুন মুখ, একটি মেয়ে দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর দেখতে, লম্বা চুল, ফর্সা গায়ের রং, লম্বা চওড়া সামান্য স্বাস্থ্য আছে। বয়সটা 20-এর ওপরে হওয়ার সম্ভাবনা দারুণ। রোজার দিকেই চেয়ে আছে মেয়েটা, কিছুটা অদ্ভুত সেই দৃষ্টি, অঙ্গভঙ্গি। সুপ্তি হেসে বলল, আমার বড় পুকুর বড় মেয়ে কাজল আপু, এসে পরিচয় হোক। মেয়েটা এলো বেশ সময় নিয়ে। এসে যখন দাঁড়ালো সামনে, আর চোখে রোজার মুখের দিকে চাইলো বারে বারে। সুপ্তি বলে যাচ্ছে, শান্ত ভাইয়ের বসের স্ত্রী রোজা ভাবি। গতকাল তো পরিচয় হওনি, আজ হয়ে নাও। ভাবি কিন্তু ভীষণ মিষ্টি। সুপ্তির উচ্ছ্বাসের সামনে মেয়েটা কিছুটা নির্বিকার, কথাবার্তাও তেমন বাড়ালো না। রোজার আগ্রহ এভাবেও কম, ভদ্রতা দেখালো না, সোজা ঘুরে নেমে এলো। অমনি সুপ্তি ছুটলো রোজার পেছনে। রোজার হাত জড়িয়ে ভালোভাবে তাকালো মুখের দিকে, অবশেষে গলা নামিয়ে বলল, রাগ করো না ভাবি, কাজল আপু এমন না, আজ কি হয়েছে কে জানে, মন খারাপ বোধ হয়। রোজা এড়ালো কাজল নামের মেয়েটার ব্যাপারে। অন্য ব্যাপারে কথা বলতে বলতে যখন নিচের ফ্লোরে এসে পৌঁছালো, রোজকার মতো হাতে কোনো অস্ত্র নেই। মাথা নুইয়ে ধীরে বলে শুধু, ম্যাডাম স্যার ডাকছে। রোজা মাথা তুলে তাকাতেই একজোড়া ধূসর চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলল। আদিল দাঁড়িয়ে আছে উদম শরীরে, ওর কোলে হৃদি হাত নাড়িয়ে ইশারায় ডাকছে সামনে। রোজা দৃষ্টি নোয়াতে গিয়ে হকচকালো।
দৃষ্টি গাঢ় করতে দোতলার পিলারের পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করলো। কিছুক্ষণ আগে ছাদে যেই মেয়েটাকে দেখে এলো ওই মেয়েটাই আড়াল হয়ে আছে। রোজার মনে পড়লো গতকালও সম্ভবত এই মেয়েটাকে ও দোতলার পিলারের পেছনে দেখেছিল। এমন লুকোচুরি করছে কেন? আর দেখছেই বাকি। হৃদি ইতিমধ্যে চেঁচিয়ে উঠেছে, মম কাম আপস্টেয়ার্স। রোজা আর ওসব নিয়ে ভাবলো না, সিঁড়ি ধরলো দ্রুত। এতটুকু সময়তেই বাচ্চাটা হেরে গলায় সামনে ডেকেই গেল, যা শুনে নিচতলা থেকে জাহানারা বেগম সহ বাকিরা শব্দ করে হাসছে। বস। আদিল ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে তাকালো। শান্তকে দেখে ডান ভ্রু তুলল অমনি। এলেন ক্লান্ত সহ বাকিরা ফিক করে হেসে ফেলেছে। শান্তর পরনে একটা সাদা লুঙ্গি, গামছাটা কাঁধে। ভীষণ করুণ গলায় অনুরোধ করলো, বস নিচে আসুন না। আদিল হাত নাড়িয়ে পুনরায় ল্যাপটপে ব্যস্ত হয়। শান্ত মানল না, ধপ করে হাঁটু ভেঙে বসলো। একটা শব্দ আর বলল না। তবে ও দৃঢ়তা আকাশ ছোঁয়া। আদিল না গেলে ওর গায়ে হলুদ হবে না, ব্যাস। অগত্যা আদিল ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। শান্তর খুশি আর কে দেখে। বসের পিছু পিছু ছোটেও, বাকিরাও এগুচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আদিলের চোখ মুখ গম্ভীর হয়। চারিপাশে চেয়ে ডাকে, শান্ত, তোর ম্যাডাম কোথায়? শান্ত নাক চুলকে বলে, পেছনের বারান্দার দিকে বস। আদিলের কদম থমকায়। কেন? এলেন জবাব দেয় এবার, শান্তর ফিউচার ওয়াইফের গায়ে হলুদ হচ্ছে, ওদিকেই মেয়ে মানুষরা সব। পুরুষ আছে ওখানে কেন? শান্ত দ্রুত বলে, না বস, একটা পুরুষ কেন, ছেলে বাচ্চাও নেই, আর পুরোটা আটকানো। পুনরায় বড় বড় কদম বাড়ালো আদিল। ইতিমধ্যে বড় উঠোন জুড়ে গায়ে হলুদের বন্দোবস্ত করা হয়েছে। একটা পিড়িতে গিয়ে বসে শান্ত। ওকে ঘিরে ধরেছে মা চাচিরা। নাসির শিকদার চেয়ার বসিয়েছে সামনেই। আদিল গিয়ে বসলো ওখানে। তার পেছনে ক্লান্ত এলেন। শান্তর গায়ে হলুদ মাখানো হচ্ছে, পাশাপাশি অদ্ভুত সব গান গাচ্ছেন মহিলারা। শান্ত আর চোখে একবার তাকালো, ঠোঁট নড়ল ওর। কিছু বলতে চেয়েও তবে আর শেষমেশ কিছুটি বলতে পারল না। হঠাৎ আদিল উঠে দাঁড়ালো, এগিয়ে এলো। শান্ত চমকানোর আগেই এক বাটি হলুদ এক হাতে নিয়ে শান্তর মুখে লেপটে দিল। মুহূর্তে আনন্দে শান্তর চোখ দুটো চিকচিক করলো। অনুভূতি সামলে উঠতে সময় লাগলো যে। ইতিমধ্যে হইচই শুরু হয়েছে। উঠোন জুড়ে সব বডিগার্ডসদের উচ্ছ্বাসে আলাদাই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সবগুলো দল বেঁধে এসে কোলে তুলে নিয়েছে শান্তকে। এলেন এক ফাঁকে হলুদের পানিটা সোজা ঢাললো শান্তর গায়ের ওপর। সৈয়দ সবার মধ্যে ভীষণ লুকিয়ে খুলে দিয়েছে লুঙ্গির নট। শান্তর হাসি ধপ করে নিভে গেল। ধরফড়িয়ে চেঁচালো, মানিক চোদ খাবি নাকি? সর সর, নামা হালার পোহালারা। ও দু হাতে কোনো রকমে লুঙ্গিটা পেঁচিয়ে নিয়েছে। আদিল পুনরায় গিয়ে বসেছে চেয়ারে। বিশাল বড় বক্সে তখন গান বাজছে। এই গানের সুরে এলো পাতারি ওরা মিলেমিশে ভেজা উঠোনে নাচছে। ওদের সামনে শান্ত। ওর লুঙ্গি তোলা নাচে সামিল হয়েছে স্বয়ং নাসির শিকদার। আদিল এলোমেলো ভঙ্গিতে একটা ব্লুটুথ কানে ঢোকালো এবং ঢুকিয়েই থমকে গেল। এমন উল্লাসের মধ্যেই শান্ত লক্ষ্য করলো বসের তাজ্জব মুখ। হঠাৎ আদিল দাঁড়াতেই ক্লান্ত এলেন ছুটে এলো শান্ত। আদিল দ্রুত গলায় প্রশ্ন করলো, ওদিকটা দেখার উপায় আছে? শান্ত বোকার মতো চেয়ে থাকলো। আদিলের কথা বুঝতে একটু সময় লাগলো। বুঝতে ওর মুখটা হাঁ হয়ে এলো। এলেন গুঁতো মারতে চটজলদি বলে, দাদিমার রুম দিয়ে দেখা যায়। আদিল কদম বাড়ালো বাড়ির ভেতর। বসের তারা দেখে আশ্চর্য বাকিরাও। শান্ত লুঙ্গি তুলে ছুটছে। 5 মিনিটের পথ ও 2 মিনিটে অতিক্রম করেছে। জাহানারা বেগম রুমে নেই। রুমের ভেতরে আদিলের সাথে শুধু শান্ত আর এলেন প্রবেশ করেছে। জানলাটা খোলা, পরিষ্কারভাবে মেয়েদের চেঁচামেচি শোনা যাচ্ছে। ঝুমুর তখনও অন্যায় করে যাচ্ছে, ভাবি তুমি আমাকে ভালোবাসো না? বলো। রোজার অসহায় কণ্ঠ। বাসি, কিন্তু হৃদি গোঙাচ্ছে রীতিমতো। Mom, I wanna see. I really want to see you dance. আদিল এসে দাঁড়ালো জানালার সামনে। দৃষ্টি প্রথমে পড়লো রোজার ওপর। পরনে হলুদ রঙের জর্জেটের শাড়ি, চুলগুলো কোমরের নিচে তুলছে। জাহানারা বেগমের পরিয়ে দেওয়া গহনাগুলোই শোভা পাচ্ছে নাকে, কানে, গলায় আর হাতে। অবশেষে রোজা অসহায়ভাবে মাথা দোলালো। শাড়ির আঁচলটা গুজে নিল কোমরে। বক্সে গান ছাড়া হয়েছে। রোজা গানের সুর ধরে নাচ শুরু করতেই আদিলের হাত থেকে ব্লুটুথটা শব্দ করে ফ্লোরে পড়ে গেল।
বরাবরই রোজা ভীষণ সচেতন, সেনসিটিভ। অন্যরকম অনুভূতি হতে নাচতে নাচতে হঠাৎ করে ওর দৃষ্টি সামনে পড়ল। পা জোড়া থমকে গেল। ধূসর চোখ জোড়া চিনতে এক মুহূর্তেই যে যথেষ্ট। এই দৃষ্টিতে দৃষ্টি মিলতেই রোজার দম বন্ধ হয়ে আসে, জমে গেল ও পুরো শরীর। আদিল ইতিমধ্যে ওখান থেকে সরে গিয়েছে, অথচ রোজা নড়তে পারে না দীর্ঘ সময়। ওর শ্বাস তখনও গলায় আটকে আছে। সুপ্তি এসে টেনে ধরলো হাতটা। এভাবে নাচ থামালে কেন? কি চমৎকার হয়েছে জানো, আমি তো মরেই যাচ্ছি, কি সুন্দর। রোজার দুনিয়াটা ঘুরছে সমানে, ও চোখ মুখের অবস্থা করুন। হঠাৎ করে দু হাতে চোখ মুখ ঢেকে ও সোজা চেয়ারে গিয়ে বসে পড়ল। লজ্জায় আতঙ্কে ওর কান্না পাচ্ছে। সবাই তো বলল এখানে বাড়তি কেউ আসতে পারবে না, দেখতে পারবে না অন্য কেউ, এই জায়গাটা নিরাপদ। অথচ এখন যে ওর সর্বনাশ হয়ে গেছে। সুপ্তির পাশাপাশি ঝুমুরে এসে দাঁড়ালো রোজার সামনে, ওর দুগালে সুন্দর করে হলুদ মাখানো। কি হয়েছে ভাবি, হঠাৎ কি হলো? রোজা নিজেকে সামলে নিল, যেন কিছুই হয়নি। স্বাভাবিক কণ্ঠে বলে, এবার নাচো তোমরা, আমি দেখবো। নাচো নাচো। সুপ্তির গান পছন্দ করা আছে, ও দাঁড়ায় গিয়ে সবার মধ্যখানে। পুনরায় নাচ গান শুরু হয়েছে, অথচ রোজা উপভোগ করতে পারল না। শূন্যে চেয়ে থাকলো বোকার মতো। হৃদি কোলে বসে দু হাতে তালি দিচ্ছে, ঘন ঘন দু হাতে ধরেছে রোজার মুখ। মুগ্ধ গলায় বারবার বলছে, মম, তোমাকে এখন ডলের মতন লাগছিল। বাচ্চা বাচ্চা প্রশংসায় রোজার গলাটা আরো শুকিয়ে গেল। সন্ধ্যার সময়, অথচ মনে হচ্ছে ভীষণ রাত। কালো মেঘে ঢেকে আছে পুরোটা আকাশ। ভয়ঙ্কর বৃষ্টি নামবে বোধহয়। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, সবটা ঘুটঘুটে অন্ধকার। সুপ্তি, ঝুমুর সহ বাকিরা বিকেলেই একসাথে আলোচনা করেছিল তারা পুরান বাড়ি যাবে। ওটা ঝুমুরদের বাড়ি, এই তো মাত্র 5 মিনিটের পথ। বাড়ির উত্তর দিকের ঘরের বারান্দা দিয়ে যেই জঙ্গলটা যায় ওটার রাস্তা ধরেই, একদম নিরাপদ। পুরোটাই শিকদার বাড়ির সীমানা। এসব শুনে অবশেষে রোজা রাজি হয়। এখান থেকে এখানেই তো, তারপরও এখানে কি আর এমন হবে? এটা তো শহর না। অগত্যা হৃদিকে নিয়ে ওদের সাথে উত্তর দিকের ঘরে পৌঁছালো। বারান্দাটা একদম জমিন লাগানো, সহজেই নামা যায়। হৃদিকে নিয়ে নামতেই ও খটখট করে হাসলো রোজাও। বাতাসে উড়ে উড়ে এই কাণ্ড। ধুলোবালিতে চারিপাশ কেমন আরো অন্ধকার হয়ে গেছে। ঝুমুর তখন ধরে রেখেছে রোজার হাত, বলে যাচ্ছে, মা তোমার কথা শুনে কি পরিমাণ আগ্রহী হয়েছিল জানো না। তোমাকে দেখার তার বড় ইচ্ছে। দেখিও, তোমাকে দেখলে কি খুশিটাই না হয়। সুপ্তির হাতে লণ্ঠন ছিল। এ যাত্রায় লণ্ঠনটা নিভে গেল ধপ করে। জঙ্গলের গাছপালার আধার আরো দৃঢ় দেখালো। হৃদির চোখে বালু যেতে পারে ভেবে ওকে আঁচল দিয়ে ঢেকে কোলে নিয়েছে রোজা। জঙ্গলটা ছোটখাটোই, দুধারে যে রাস্তা গিয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে। আকাশে ফাটল ধরল, পড়ল তীব্র বজ্রপাত। রোজা আঁতকে ওঠে। ভয় পেয়েছো মা? হৃদি হাসছে তখনও। রোজা মৃদু হাসে। কিছু বলতে নিতেই হঠাৎ চোখের পলকে চারিপাশ থেকে অনেকগুলো গাড়ি তীব্র আওয়াজে কেঁপে ওঠে ভূমি পর্যন্ত। রোজা সতর্ক হতে পারল না। পিস্তলের শব্দে জঙ্গলের পশু পাখি শব্দ করে উড়ে বেড়ালো মাথার উপরে। গ্রামের দক্ষিণ দিকের এই রাস্তাটুকু মাটির, সরু, একটু চওড়া। রাস্তার বিভিন্ন জায়গায় থোকায় থোকায় জমেছে বৃষ্টির পানি। পানির স্তূপ পিষে ছোটা গাড়ির ছাদে পড়েছে বৃষ্টির এক একটি ধারালো ফোঁটা। আকাশের বুকে আঁকাবাঁকা ঢেউ ফেলা বজ্রপাতের মতোই গাড়ির গ্লাসে ঢেউ তুলেছে বৃষ্টির সেই ফোঁটাগুলো। সারিবদ্ধভাবে স্পিডে চলা গাড়িগুলো থামলো ব্রিজের ওপর। ব্রিজের দুপাশে সিমেন্টের রেলিং, নিচ দিয়ে বয়ে গিয়েছে নর্থ নদী। আকাশটা তখনও বিভৎস কালো মেঘে ঢেকে আছে। অবিরাম নামলো ধারালো বৃষ্টি। হঠাৎ করে তীব্র ঝলক। এক মুহূর্তের জন্য চারপাশের সবকিছু স্পষ্ট হয়ে ওঠে দিনের আলোর মতন। দেখা যায় বড় ধূসর ট্রাকগুলো, যা ধীরে ধীরে এসে হাজির হয়েছে বৃষ্টির গোড়ায়। হেডলাইটের আলোতে সুস্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির এক একটি ফোঁটা চিটচিটে কাদা মাটি। টারিয়ারের চাকা কাদায় ভিজে বসে গেছে মাটিতে। ট্রাকগুলোর পেছন থেকে সামনে এসে থামা 4 চাকার গাড়ি থেকে বেরিয়ে এলো ম্যানেজার আনোয়ার খন্দকার। তার হাতে ছাতা, বড় বড় কদমে এগুচ্ছে সামনে দাঁড়ানো গাড়িগুলোর দিকে। ইতিমধ্যে শান্ত ও ছাতা হাতে বেরিয়েছে বাকি বডিগার্ডসগুলো। ছোটখাটো ব্রিজটা বডিগার্ডস গাড়ির উপস্থিতিতে আরো ছোট হয়ে এলো। ওরা ঘিরে ধরেছে আশপাশটা। শান্ত সোজা প্যাসেঞ্জার সিটের দরজা খুলেছে, হাতের ছাতাটা ওপরে তুলে ধরে আছে। ভেতর থেকে বেরিয়ে এসে ভেজা রাস্তায় ফেলা পায়ের জুতোটা চকচকে চোখা। লম্বা চওড়া বিশাল দেহটা পুরোপুরি বেরিয়ে আসতেই আনোয়ার সাহেব বলেন, গুড ইভিনিং বস।
আদিলের প্রত্যুত্তর অস্পষ্ট, বৃষ্টির শব্দের সাথে ভেসে গিয়েছে। কালো গ্লাভস পরিহিত, হাতের আঙুলের ভাঁজে পিষ্ট হওয়া সিগারেট পুনরায় ঠোঁটে গুজতে গুজতে তার ধূসর চোখে দৃষ্টি গিয়ে পড়ল ট্রাকগুলোর ওপরে। দীর্ঘ পথ পেরিয়ে আসা ট্রাকগুলোর অবস্থা করুণ। আদিল সামনে কদম বাড়ালে পেছনে ছাতা ধরে দাঁড়ানো শান্ত তালে তাল মিলিয়ে কদম বাড়ায়। পাশাপাশি এলেন আনোয়ার খন্দকারও। ইশারা পেতেই এলেন সামনের ট্রাকের কন্টেইনারগুলো ধীরে ধীরে খুলল। ভেতরে সাজানো সব দামি শক্তিশালী অস্ত্রগুলো হালকা আলোয় ঝকঝক করছে। সিগারেট ঠোঁটে চেপে ধরে দুহাতে একটি অস্ত্র তুলে নিল আদিল। ওজন টানলো, ট্রিগার টেনে পরীক্ষা করলো। সব ঠিকঠাক, কোনো ঢিলা বা ত্রুটি নেই। অস্ত্রটা ভেতরে ছুঁড়ে মেরে অবশেষে জিজ্ঞেস করে, সব ঠিকঠাক আছে? আনোয়ার খন্দকার অক্টোবরের এমন ঠান্ডার সময়ও ঘামছেন। 99% প্রতিটি কম্পার্টমেন্টের সাবধানে গোছানো ছিল। অবশ্য পুলিশ খবর পেয়েছিল, ঝামেলা করেছে একটু, তবে মাল সব ঠিকঠাক। ঝামেলা চাই না। বলতে বলতে আদিল ঘুরল, কদম বাড়ালো। পাশাপাশি থাকলো আনোয়ার সাহেব। চাপা কণ্ঠে বলে গেলেন সাজানোর সব প্রয়োজনীয় বিষয়গুলো। এক একটি বাক্যের পাশাপাশি কোম্পানির মিটিংগুলো সম্পর্কে অবগত করছেন। শুনতে শুনতে আদিল পুনরায় গাড়িতে উঠে বসেছে। ভীষণ গুরুগম্ভীর ভঙ্গিতেই আরও কিছু কথাবার্তা চালালেন আনোয়ার সাহেব। প্রত্যেকটি বাক্যের শেষে সতর্ক চোখে পরখ করতে চাইলেন বসের অভিব্যক্তি। তবে অন্ধকারে শুধু দেখতে পাওয়া যাচ্ছে আদিলের শক্ত চোয়াল। এ যাত্রায় হাতে যত্নের সাথে ধরে রাখা মকমলে ধবধবে সাদা বক্সটা এগিয়ে দিলেন। কালো গ্লাভস পরিহিত হাতটা বক্সটা নিতে গাড়িটা চলতে শুরু করলো। উঠে গেল অল্প খোলা কাঁচটুকু। আদিল বাক্সটা মুহূর্তে খুলল না, সিগারেটটা শেষ করে তবেই খুলল। ডায়মন্ডের একটা চিকন কোমর বন্ধনী ওতে। ওটাকে আঙুলের ভাঁজে ভাঁজে রেখে ঘুরে ফিরিয়ে দেখতে লাগলো। অনেকটা সময় যাবত ড্রাইভিংয়ে বসেছে এলেন। পাশে শান্ত ও আড়ে আড়ে তাকাচ্ছিল। বসের হাতে কি তা বোঝার চেষ্টা করছিল যেমন। তখনই ওর পার্সোনাল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নৈবদ্যের নাম ভাসছে। এভাবে ঝুঁকি নিয়ে অসময়ে কল করার লোক তো নৈবদ্য নয়। শান্ত দ্রুত কল রিসিভ করে কানে ধরতেই চোখ মুখ ধারালো হয়ে ওঠে। স্পিকারে দেয় মুহূর্তে। নৈবদ্যের কণ্ঠ তখন হিমালয় ছুঁয়েছে। খান, আমাকে সন্দেহ করস? আমারে দূরে দূরে রেখেছিস, তাই খবর পেতে দেরি হয়ে গেছে বস। ওরা ইতিমধ্যে পৌঁছে গেছে রাজপুর। বস বস। ততক্ষণে বাজলো এলেনের ফোনও। শান্ত এলেনের হয়ে কল রিসিভ করেছে দ্রুত। এলেন ইতিমধ্যে গাড়ি চালাচ্ছে সর্বোচ্চ গতিতে। ওদের পেছনের গাড়িগুলো একই গতিতে অনুসরণ করে যাচ্ছে। ফোনের ওপাশের পুরুষ কণ্ঠের আকুতি পড়তে না পড়তেই গুলির শব্দের পাশাপাশি চিৎকারের শব্দ ভেসে আসে। অমনি চুপসে গেল সব। থমথমে নীরবতা অন্য কিছুর ইঙ্গিত দিল। সামনে থেকে দ্রুত বেগে ছুটে আসতে দেখা গেল অচেনা গাড়িগুলো। বুঝতে আর বাকি নেই প্রি প্ল্যান্ড আক্রমণ সব। হাতের কোমর বন্ধনীটা পকেটে ঢুকিয়েই থমথমে গলায় আদেশ ছড়ে আদিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।